আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। মানে সমর্থন করেছে পাকিস্তানকে। সব মিলিয়ে আপনার কাছে এখন কি মনে হয় যে হঠাৎ করে তারেক রহমানের এই যে ভারত থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়া, এটা কি আসলে তারেক রহমান বুঝতে পারছে যে আমরা আমাদের পক্ষে আওয়ামী লীগও হওয়া সম্ভব না, আর ভারতের মনও পাওয়া সম্ভব না। কাজেই চেষ্টা না কইরা আমরা একটু অন্যদিকে ঘুরি। নাকি তারেক রহমান কিছুই করতেছে না, সব খলিলুর রহমানই করতেছে? কারণ খলিলুর রহমান তো এখন বিশ্ব নেতা হয়ে গেছে। না, ধন্যবাদ। খুব সুন্দর কথা বলছেন। ১ম এই আপনি যে কথাটা বললেন, এগুলো ছিল রিউমার। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। এগুলা হচ্ছে দুর্মুখ। যারা তারেক রহমানের বিরুদ্ধে ছিল তারা এসব কথা বলছে। আপনি ফান্ডামেন্টালি আপনি একটা কথা বলি, আমি এন্টি ইন্ডিয়া, এন্টি পাকিস্তান, এন্টি জামাত, এন্টি কি বলে আপনার আমেরিকা, এন্টি চায়না, কোনো কথা। আমি প্রো বাংলাদেশী। আমার দেশের স্বার্থে যেটা হবে সেটা আমি করব। তারেক রহমান সাহেব একটা বুদ্ধিমান মানুষ, উনি কথা কম বলেন, কাজ বেশি করেন। আপনি তিস্তার কথা বললেন, তিস্তার থেকে 4 থেকে 5 গুণ বড় প্রকল্প হচ্ছে পদ্মা ব্যারেজ। আপনি চিন্তা করতে পারেন 1960 সালের পরে যেটা নিয়ে আইয়ুব খান শুরু করছিল, এত বছর পর পর্যন্ত সেটা নিয়ে কোনো কথা নাই। আমি জানতে পারছি পার্সোনালি, আমি জানতে পারছি তারেক রহমান সাহেব বিফোর ডিক্লেয়ারিং পদ্মা ব্যারেজ উনি অনেক বড় বড় দেশি বিদেশি এক্সপার্ট নিয়ে কথা বলেছেন। এটার পজিটিভ নেগেটিভ, ফারাক্কাবাদের চুক্তি, আপনি যে ফারাক্কার যে চুক্তি, পানি সম্পদ চুক্তি যেটা করছে হাসিনা, সেটা ডিসেম্বরে শেষ হচ্ছে। এখন ভারতের মুখের দিকে না তাকাইয়া উনি এক্সপার্টদের সাথে ডিসিশন নিয়ে, আপনি চিন্তা করতে পারেন যে 35,000 কোটি প্লাস 15,000, 50,000 কোটির বাজেট উনি ডিক্লেয়ার করছে, এবং এই বাজেটে আপনার পদ্মা ব্যারেজের জন্য টাকা বরাদ্দ করা অলরেডি হয়ে গেছে। অনেকে কলাম লিখে যে পদ্মা ব্যারেজে নাকি কোনো উপকার হবে না, টাকাটা নষ্ট হবে এরকম। না, এটা শুনেন, উপকারিতা অপকারিতা আছে। আপনি সেটা আরেকদিন বললে আমি সেটা বলবো। অবশ্যই কিছু উপকারিতা অপকারিতা আছে, বাট আমার মেরুদণ্ড সোজা রেখে আমি 50 বছর ধরে ফারাক্কার পানি পাবো না, আমি ভারতের হেজিমনিক অ্যাটিচিউডের দিকে নতজানু করে থাকবো, সেটা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে হতে দিবে বলে আমি মনে করি না, এবং এটার প্রমাণ আমরা আজকে দেখতেছি। আমি স্যালিউট জানাই জনাব তারেক রহমানকে। তিস্তা ব্যারেজ হচ্ছে প্লাস মাইনাস আপনার 15,000 কোটি টাকার প্রজেক্ট, বা 1 বিলিয়ন প্লাস মাইনাস, আর এইটা হচ্ছে 4 থেকে 5 বিলিয়ন ডলারের প্রজেক্ট। আপনি কি মনে করেন? এবং উনি ডিক্লেয়ার করছে কেউ যদি টাকা না দেয় আমার দেশের সম্পদ থেকে আমি এই ব্যারেজ করব, এবং অলরেডি 3 দিন পরে তো আপনার বাজেট আসবে, আশা করি সেই বাজেটে বরাদ্দ হবে। আর আপনি যে কথাটা বললেন, আমি তো ভারতের সাথে শত্রুতা চাই না ভাই। আমি ভারতকে বলবো তুমি জনসংখ্যার 1 নম্বর দেশ, আমি পৃথিবীর 7 নম্বর দেশ। আচ্ছা, তোমার সাথে আমার জনাব আবেদীন, যদি আমরা একটু মানে বুঝি, দর্শকদেরকে বলেন পদ্মা মানে পদ্মা ব্যারেজ কি এরকম যে ভারত যেহেতু উজানে একটা বাদ দিয়েছে, আমরাও ভাটিতে আরেকটা বাদ দিলাম, তাইলে ওই যে ভারত যখন দেখা গেছে যে বন্যা হইলে বাদ ছেড়ে দিব, তখন আমরা বাদ আটকে দিব, তাহলে আমাদের দেশ আর বন্যায় প্লাবিত হবে না, এরকম একটা মানে ওদের বাদের পাশাপাশি আমাদের একটা বাদ, মুখোমুখি আমাদের একটা বাদ, এরকম। ইরান, সিরিয়া, তুরস্কের একটা ছোট একটা কুর্দিস্তান, এটা ওরা স্বাধীন করতে চাইছিল, তো সেখানে অনেক যুদ্ধ হয়েছিল। কিন্তু এই বুদ্ধিমান এরদোগান সাহেব তাকে ইন্টেলিজেন্স করে কুর্দিশ বাবা, তার্কিশ মা তার একটা, আপনি দেখেন কুর্দিরা কিন্তু অনেক এখন শান্ত, আগের মতো নাই, এবং তাকে অত্যন্ত বুদ্ধিমানের সাথে কাজে লাগিয়ে আজকে এই পজিশনে আছে। এই কুর্দি বাবার ছেলে এখন হি ইজ পয়েজড টু বিকাম দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ টার্কিয়া, এটা বলা হচ্ছে, এবং এটা আমি তার ইতিহাস যতদূর জানলাম। এবং আমাদের দেশে আসার পরে আপনি যে বললেন, তাকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স এবং অ্যাডভাইজার সবাই গিয়ে তাকে মানে এইরকম সম্মান আমি কিন্তু খুব কমই দেখি। দিতে হবে, তাকে সম্মান দিতে হবে, সে সম্মানের লোক। আপনি জানেন যে এই কথাটার সাথে জাতিসংঘের প্রেসিডেন্ট আমাদের ডক্টর খলিলুর রহমান হলেন, এটাও আমি একটু বলতে চাই। এটাও তারেক রহমানের ফরেন পলিসির, আমাদের বাংলাদেশের ফরেন পলিসির আপনি একটা অত্যন্ত ভালো দিক বলতে পারবেন। যুক্তরাষ্ট্র, চায়না এবং রাশিয়া, এই যে ভারতের বন্ধু, সবচেয়ে বড় বন্ধু রাশিয়া মনে করেন। আপনি দেখেন আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কিন্তু রাশিয়ায় আছেন এখন, এবং আপনি জানেন গতকাল তাকে যে মানে হার্টফেল সংবর্ধনা এবং তার যেসব ওয়ার্ড আমি
এই আপনার ল্যাব্রবের শুনলাম, আমার কাছে অভিভূত আমি হয়ে গেছি, আমার কাছে ভালো লাগছে। এই জন্য যে পৃথিবীর 3 মহাশক্তিধর দেশ আমাদের ফরেন পলিসির পক্ষে আছে, আমাদের সাথে আছে। জনাব ভাই একটু যদি থামাই, একটা কথা না বলে পাচ্ছি না। সবচেয়ে ভালো লাগে কি জানেন, যে আমরা যা খুশি তাই করতে পারতেছি স্বাধীন দেশ হিসাবে। আমাদের রাশিয়া যাচ্ছি, চায়না যাচ্ছি, তুরস্কে যাচ্ছি, সৌদি আরব যাচ্ছি, পাকিস্তান যাচ্ছি। আপনার খেয়াল আছে যে শেখ হাসিনার শেষ সফরটা ছিল চায়না সফর। তখন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিল যে আমরা ভারতের অনুমতি নিয়েই চায়না যাচ্ছি। মানে কত বড় নির্লজ্জ, কত বড় মূর্খ, মানে পরাধীনতা। এটাতে আমরা নাই। জি প্লিজ কন্টিনিউ, আপনাকে থামানোর জন্য দুঃখিত। অবশ্যই, না থ্যাংক ইউ। আমরা তো কারো মুখাপেক্ষী থাকবো না। আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের প্রয়াত নেত্রী কি বলেছেন, আমাদের বিদেশে বন্ধু আছে, কোনো প্রভু নাই। হ্যাঁ, তো আমাদের প্রভু থাকবে না? আমাদের প্রভু উপরে আল্লাহ, নিচে এই দেশের জনগণ, তারপরে আমাদের বন্ধুরা আছে। এখন আমরা নিজেরা অনেক ঝগড়া করব, বাট ইন টার্মস অফ মাই সভরেনিটি, মাই ইন্টারেস্ট, আমরা বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ মানুষ, যত রাজনৈতিক দল আছে এক্সেপ্ট আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই ফেসিস্ট মাফিয়া, আমি তাদেরকে ফেসিস্ট বলতেও রাজি নাই, আপনারা সবাই ফেসিস্ট বলেন, এরা হচ্ছে মাফিয়া, একটা দুষ্টু চক্র, ডাকাতের দল। এরা কোন রাজনৈতিক দল, ফেসিজমেরই একটা নীতি আছে বিশন ভাই, এটা ফেসিজমের নীতিও মানে না তো। এরা হচ্ছে মাফিয়া, ডাকাতের দল। এই দেখেন, তারা বলে যে তারা নাকি স্বাধীনতার পক্ষের দেশ। স্বাধীনতা আমাদের মাথার উপর, ঠিক আছে, চেতনা আমরা বিক্রি করি না, কিন্তু অবশ্যই মুক্তিযুদ্ধকে আমরা মাথার উপর রাখি। কিন্তু এইটা বিক্রি করে আমার পুরো দেশটাকে ভারতের কাছে ইজারা দেওয়া, এটা আপনি বললেন মাহমুদ হাসান, আমার এখনো মনে আছে, উই টক উইথ মোদিজি, হাসান মাহমুদ, সরি হাসান মাহমুদ নামও মনে থাকে না শয়তান গুলার, যে উই টক টু মোদিজি দ্যাট আওয়ার প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু ভিজিট চায়না। কেন তুই মোদিজিকে বলবি কেন? মোদিজি কি তোর কি? এখন আপনি যে কথাটা বললেন যে ভারত আমাদেরকে ভিসা, আমরাও কিন্তু ভারতের 60 দিনের ভিসা বাতিল করছি, দেখছেন তো আপনি? দেখছেন সেটা? ভারতীয়দের আমরা 2 মাসের ভিসা দিতাম অফিসিয়ালদের, উইদাউট এনি প্রায়র অ্যাপ্লিকেশন, এয়ারপোর্ট আসলে সেটা বাতিল করে দিছি, সেটা তো করেছে। কিন্তু তারেক রহমানের আশা ছিল যে ভিসাটা সহজ হবে, যে টুরিস্ট ভিসা এবং চিকিৎসা ভিসা। এবং আপনার খেয়াল আছে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের কিছু রপ্তানি পণ্য ভারতের এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে গন্তব্যে যেত, ওটা আবার চালু করার জন্য বলছিল, কিন্তু ভারত আসলে কিছুই করতেছে না। ভারতের একটা গোলাম লাগবে, চায়নার মতো, সরি হাসিনার মতো একটা গোলাম লাগবে ভারতের। আমি আপনাকে বলি, আপনি আরেকটা ভালো কথা মনে করে দিয়েছেন, থ্যাংক ইউ। সেটা হচ্ছে আমাদের পণ্য কলকাতা বা দিল্লি এয়ারপোর্ট দিয়ে যাইতো। আসলে এটা আমাদের দরকার না, এটা আমাদের ভালো হয়েছে বন্ধ করে দিয়ে। আমাদের সিভিল এভিয়েশন অথরিটি, এটা আপনি জানেন আমি এভিয়েশনের মানুষ, আমার দুঃখ লাগে, আমার ঢাকা এয়ারপোর্ট, আমার চট্টগ্রাম এয়ারপোর্ট, আমার সিলেট এয়ারপোর্ট আছে, আমি আমার এই 3 এয়ারপোর্টকে কেন সমৃদ্ধ করি না? আমার পণ্য কেন ঢাকা থেকে গেলে আপনার বেশি দামে হবে কলকাতা দিল্লি থেকে, সরি বেশি হবে কলকাতা থেকে কম হবে? কি কারণ? আমাদের ঢাকা এয়ারপোর্ট, এগুলো নিয়ে আরেকদিন আপনি সুযোগ দিলে কথা বলবো। আমাদের ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম এবং সিলেট ইন্টারন্যাশনাল 3টা এয়ারপোর্ট একদম ধ্বংস করে দিয়েছে আমাদের এই মানে ইনএফিশিয়েন্ট এবং কারাপ্টেড কতগুলো অফিসার। এবং ঢাকা তো ধরেন কোনো মতো চলে, চট্টগ্রাম এবং সিলেটকে অগজ করে রাখছে, এখানে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট নামতে দেয় না, কোনো কার্গো প্লেন নামতে দেয় না। এগুলো নিয়ে আমাদের এই সরকার কি করবে আমি জানি না, কারণ এই এয়ারফোর্স থেকে কতগুলো ডাম্পিং অফিসার আইনে এখানে বসায়, কদিন পরে করাপশন করে চলে যায়। এই যে আমি কলকাতা কেন যাবো, আপনি আমাকে বলেন, কেন কলকাতা সস্তা হবে আমার থেকে? আপনি আমার পণ্য আমি ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে পাঠাবো, আমার 3টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্ট গুলোকে আমি সমৃদ্ধ কেন করি না? আমি কার্গো ভিলেজ কেন বানাই না? আমি কেন এত বেশি চার্জ করব? কি কারণে করব? আপনি জানেন যে স্ক্যানিং চার্জ, আপনি জানেন এটা পণ্য স্ক্যানিং করতে হয়, সেই স্ক্যানিং কার্ড কলকাতা থেকে ঢাকায় হচ্ছে, মানে ঢাকায় চট্টগ্রাম সিলেট একই, আপনার দাম হচ্ছে আপনার 4 গুণ বেশি। হোয়াই? এবং এটা একমাত্র বিমান করে এবং সিভিল এভিয়েশন করে, অন্য প্রাইভেট কাউকে করতে দেয় না। আপনি জানেন এই যে কলকাতা বন্ধ হয়েছে, খুব ভালো হয়েছে, আমি এটা চালানোর পক্ষে না। আপনি জানেন চট্টগ্রামে একটা ছোট্ট কার্গো ছিল, এখন সিলেটে চালু হয়েছে। কেন? ঢাকা, চট্টগ্রাম, সিলেট আপনি কার্গো প্লেন চালান,
সমানে চালান। আমি কেন কলকাতা দিল্লি যাব? আমার কেন ওখানে দাম বেশি পড়বে? সিভিল এভিয়েশন মাস্ট ডিক্রিজ দ্য প্রাইস অফ দ্য সেন্ডিং কার্গোস এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। কেন আমি কলকাতা দিল্লি যাব? না, মেইন সমস্যা হচ্ছে আসলে আমলাতন্ত্র। শেখ হাসিনার আর সরকারের আমলাগুলো রয়ে গিয়েছে। ওই যে আমাদের ওই যে সাবেক উপদেষ্টা ফয়জুল কবির বলছিল না যে মাইলস্টোন বিমানটা ওই মাইলস্টোন কলেজের উপর না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল। খুবই খারাপ এরা। আপনি যদি সচিবালয়ে যান, ভাই একটা সচিব আসে 12টা 1টায়, আসার পরেই বলে যে স্যারের লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইম গেলে আপনি পরে দেখা করতে যাবেন, বলে স্যার এখন লাঞ্চের পর রেস্ট নিচ্ছে। তারপরে দেখা করতে যাবেন, বলবে স্যার বাসায় চলে গিয়েছে। এই হচ্ছে সচিব। এদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় পালি। ভাই আমাদের ইউকেতে তো কোনো সচিব মচিব কিচ্ছু নাই, এখানে সেক্রেটারি চলে কিভাবে? আপনি যে কথাটা বললেন এটা তো আমলাতন্ত্রের ব্যাপারে তো বলতে গেলে অনেক বড় কথা। এখন তারা তো হচ্ছে পলিশড শিক্ষিত চোর। না, আমি তারেক রহমানের প্রতি সন্তুষ্ট একটা দিক দিয়ে যে উনি ক্ষমতাকে একদম মাটিতে নামিয়ে আনছেন। ইয়েস, প্রধানমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের যখন বাইর হইতো রে ভাই, কি পরিমাণ গাড়ি, কি পরিমাণ মানুষ, কি পরিমাণ সিলট, এগুলো তো প্রধানমন্ত্রীর সঙ্গেই নাই। এখন মন্ত্রী হইছেন, কাজ করেন, একদম একদম মাটিতে নামে আনছে। কিন্তু শেখ হাসিনার সেই ফ্যাসিস্ট আমলে আমরা আর ফিরতে চাই না। আপনাকে একটা প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি যে ওই যে বাহার পলাতক বাহার কুমিল্লা নেতা, তিনি বলতেছেন যে তারা আসলে সকল মাদ্রাসা বন্ধ করে দিবেন, মাদ্রাসা গুলো ভালো না, এগুলা বিভিন্ন খারাপ কাজ হয়। তারপরে মাদ্রাসা লোকেরা কিন্তু 5ই আগস্ট করছে, সুতরাং এবং শেখ হাসিনা অনবরত হুমকি ধামকি দিয়েছে। গত পরশুদিন তিনি কি বলেছেন যে একদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আসার পর তারা তোমাদের পা ধরে মাপ চাইবে কিন্তু তোমরা মাফ করবা না। অনবরত হুমকি ধামকি। কোনো একটা যে ভাই বিরোধী দলে গেলে বা খারাপ সময় আসলে যে একটা নত হয়ে চলা, মানুষের মন অর্জন করা, এগুলার কোনো কিছু নাই। ওরা একটা সম্পূর্ণ সর্বভারতীয় দল এবং ঠিক ভারতের মতো করেই কথা বলে। এখন আপনার কাছে প্রশ্ন যে আপনি কি মনে করেন যে আপনি তো নিশ্চয়ই বিএনপির দিকে ভালো নজর রাখেন, আপনি অবশ্যই জিয়া পরিবারের একজন ভক্ত এবং আপনি অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী, যে ভালো চান, যে তিনি দেশটা ভালো চালান দেশের স্বার্থে। এখন আপনার কি মনে হয় যে বিএনপিতে আসলে দুইটা ধারা আছে? একটা ধারা তারা জুলাই আন্দোলন করছে, ঠিক আছে, তারা চায় যে দেশটার পরিবর্তন হোক, কিন্তু বড় একটা অংশ যারা আন্দোলন করছে আওয়ামী লীগের আমলে, যে আমরা যদি ক্ষমতায় আসি আওয়ামী লীগের মতোই আমরা সুযোগ সুবিধা পাবো, ক্ষমতা পাবো, টাকা পয়সা পাবো, ভোগ করব, তারা কিন্তু এই তারেক রহমানের এই ধরনের নীতিতে সন্তুষ্ট না। এবং এই লোকগুলাই আসলে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এবং গণমাধ্যম বিভিন্ন ফেসবুকে তারা এমন ভাবে কথা বলে যে এই দেশের নাকি প্রধান শত্রু হচ্ছে জামাত এবং এনসিপি। গত 15 বছর যে আওয়ামী লীগ ওদের কি করছে ওরা এগুলো বলে না, এখন আওয়ামী লীগ ওদের বন্ধু হয়ে গেছে। আপনার কি মনে হয় কিনা যে বিএনপিতে আসলে দুইটা ধারা আছে, একটা হচ্ছে পরিবর্তনের পক্ষে আর একটা হচ্ছে পরিবর্তনের বিরুদ্ধে প্রো আওয়ামী লীগ? আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে কথাটা বললেন এটা বিএনপির প্রথম দিন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া যখন বিএনপি করছে সেই সময়ই ছিল। এখানে বাম ডান মধ্য সবগুলোরে এনে জিয়াউর রহমান এক জায়গায় আনছে। আপনি নিশ্চয়ই মশিউর রহমান জাদু মিয়ার কথা মনে আছে, আপনি নিশ্চয়ই শাহজিদুর রহমানের কথা মনে আছে, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার মওদুদ আহমদের কথা মনে আছে, আপনি নিশ্চয়ই শামসুল হুদা চৌধুরীর কথা মনে আছে, আমি আর ক্যাপ্টেন হালিম চৌধুরীর কথা মনে আছে, আমি আর ডিটেইলসে গেলাম না। এখানে কোন উগ্রপন্থী, কোন ভারতপন্থী, কোন উগ্র ডানপন্থী কারো এখানে জায়গা হবে না। এখানে হচ্ছে আপনাকে মধ্যপন্থায় চলতে হবে। যারা ভারতের বা আওয়ামী লীগের পুষ্য হইতে চান আপনাদের এই দলে জায়গা হবে না, একদম পরিষ্কার। এইটা জিয়াউর রহমান করে গেছেন, এটা বেগম খালেদা জিয়া করে গেছেন এবং তারেক রহমান করে যাবে, এবং সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটু সন্দেহ ছিল কিন্তু আমরা সেই লক্ষণ, আপনি যে কথাটা বললেন, জুলাই আন্দোলন আমাদের মাথার উপর, এখানে এটার সাথে মুক্তিযুদ্ধের সাথে এখানে ঠেলাঠেলি করার কিছু নেই, একটা আরেকটার সাথে সমার্থক। সুতরাং যারা দলের ভিতর এইসব সুবিধাভোগী যারা এই ধরনের চিন্তা করেন, আমি মনে করি তারেক রহমান সাহেব যে 6 মাসের মধ্যে উনি যে রিশাফেল বা যে প্ল্যান করবেন বলতেছেন, এরা সবাই তার মধ্যে কাট করবেন। অপেক্ষা করেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যেহেতু মন্ত্রীদের কথা বললেন, আমি নাম উল্লেখ না করে 2-1 জন ছোট মন্ত্রীর কথা বলি। বলে যে ভাই মন্ত্রী না হলে তো ভালো হতো। কেন?
কয় ভাই ঘুম টুম যাইতে পারি না। কি সমস্যা কি? কয় ভাই প্রধানমন্ত্রী 9টার আগে আসে, আমাদের রাতের 1টা 2টা পর্যন্ত কাজ করতে হয়, এবং সকাল 7টায় উঠে নাস্তা করি কি না করি দৌড়াইতে হয়। তো দৌড়ান কেন? ঘুম থেকে তাড়াতাড়ি। তাড়াতাড়ি কেমনি উঠবো? 1টার আগে 2টার আগে তো বাসায় যাইতে পারি না। তো এতক্ষণ কি করেন? কয় ভাই যে কাজ, আর যদি তদবির যদি প্রধানমন্ত্রীর কানে যদি যায় যে আমার এখানে তদবির বাজ কেউ আসছে, তাহলে তো আরো মহাবিপদ। কয় এখন তো মানে আপনি জানেন মন্ত্রীদের কিন্তু ঘুম হারাম করে ফেলছে তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী। তো আপনাকে এই জন্য বলতেছি, যারা এখানে রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, শত্রু হবে কেন? জামাত বিরোধী দল, বিরোধী দল সমালোচনা করবে, সমালোচনার জবাব হবে। এনসিপি বিরোধী দল, জবাব হয়। তারা আওয়ামী লীগের মতো আমার শত্রু হবে কেন? আওয়ামী লীগ তো দেশ বিরোধী ভারতের দালাল ছিল, এ তো ভারতের প্রেসক্রিপশনে চলতো। তো সুতরাং জামাতকেও বলবো, আপনারা বিরোধীদের খাতিরে বিরোধিতা করবেন না। আপনারা ছায়া মন্ত্রিসভা করছেন বলে শুনছি, ভেরি গুড। আপনারা মেথডিক্যালি সমালোচনা করেন, সরকারকে ধরেন। এদের বেশিরভাগ এমপি অযোগ্য, অদক্ষ। ভাই ভাই মনে করেন যে আমি সৎ কিন্তু আমি অযোগ্য, আমাকে আপনি কি করবেন বলেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আপনি জামাতের আচ্ছা এনসিপি বলাবেন অনেক ভালো, জামাতের এগুলো এই যে আমির হামজা ও বলে যে 9 লক্ষ কোটি টাকা বাজেট, এটা বেশি হয়ে গেছে, 6,000 কোটি টাকা হইলে মানে ভালো হইতো। আমি দেখছি। তারপরে আরেকটা আছে সালাউদ্দিন আইয়ুবী, ওই যে সাবেক ছাত্র সংসদ সভাপতি, তো কোথায় বলতে পারে না। ছাত্র শিবিরের সভাপতি। আমি বলি আপনার ওই এলাকায় জামাত ইসলামের যে আমির আছে ওদেরকে মনোনয়ন দিয়ে দিছে, আর পাবলিক জামাত ইসলামের ভোট দিছে। এই কারণে এমন কিছু লোক তারা এমপি হইছে, এরা সৎ, বাট এদের দক্ষতা যোগ্যতা কিচ্ছু নাই। এই আপনি দুজন মন্ত্রীর কথা বললেন, আমি একটু দুজন মন্ত্রীর কথা বলি। সেটা হচ্ছে কি, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, এই দুজনকে আমি সবসময় সন্দেহের চোখে দেখি। ভাই ইসলামী ব্যাংক নিয়ে আপনার অনেক অভিযোগ আছে যে জামাতের লোকেরা ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা পয়সা নেয়। আপনি জানেন যে হাসিনা পলায়নের পরে এসালমের কাছ থেকে ব্যাংক মুক্ত হয়ে জামাত ইসলামের কাছে আবার গেছিল, এবং সেখানে জামাত ইসলাম বলতেছিল আর কি যে যারা ইসলামী ব্যাংকে কাজ করে তাদের যে মাসে মাসে চাঁদা দেওয়া লাগবে আর কি, ওই যে জামাত ইসলামের ফান্ড, এরকম চাঁদা বিভিন্ন ভাবে নিছে। এটা সত্য কথা। এখন আপনি এই ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করবেন, করতেই পারেন আপনি সরকার, আপনি চাইবেন না যে বিরোধী দল হিসাবে জামাত এই ব্যাংকটাকে মানে নিয়ন্ত্রণ করুক। আচ্ছা, আপনার কাছে কি কোনো ভালো লোক নাই? আপনি ওই গভর্নর বানাবেন বাংলাদেশ ব্যাংকের সেই মুস্তাক রহমানকে, যে কিনা 80 কোটি টাকা ঋণ খেলাপি। আজকে সংসদে আমির খসরু মাহমুদ চৌধুরী বলতেছে যে সে ঋণ খেলাপি না, সে ঋণগ্রস্ত। তাহলে ঋণ খেলাপি আর ঋণগ্রস্ত পার্থক্যটা কি? তাহলে তো এসালামও তো ঋণগ্রস্ত, সে ঋণগ্রস্ত। এখন এই মানে আমি অবাক হয়ে যাই, একটু আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বলতেছে যে কে ঋণগ্রস্ত না? আপনারা যে বিরোধী দলের জামাতের লোকেরা আপনারা ঋণগ্রস্ত না? তো জামাতের নেতারা টেবিল থাপড়ে বলতেছে না আমরা ঋণগ্রস্ত না। তখন তারেক রহমান বলতেছে এক একটা জমিদার, তারেক রহমান নিজে বলতেছে জামাতের এদিকে এক একটা সব জমিদার। তখন বলতেছে আবার ওই আমির খসরু যে আপনারা কেউ কিস্তিতে গাড়ি কিনেন নাই, কিস্তিতে ফ্যান কিনেন নাই, কিস্তিতে মোবাইল বিল দেন না। ভাই কিসের সঙ্গে কি তুলনা? ওর 80 কোটি টাকা ওর ঋণ খেলাপি, ওর সঙ্গে আপনার ওই মোবাইল ফোনের কিস্তি তুলনা করে, এই হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। আচ্ছা ঠিক আছে, ইসলামী ব্যাংকে আপনি সেই ফ্যাসিস্ট আমলের বিতাড়িত লোক খুরশিদ আলমকে আপনি কেন নিয়োগ দিলেন? আপনি বলেন তো? এই কারণে আপনার এই ইসলামী ব্যাংক থেকে আপনি অবশ্যই জানেন যে 7,500 কোটি টাকা মানুষ উঠে নিয়ে গেছে, এবং বাংলাদেশ ব্যাংক থেকে আজকে ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকা চাইছে। যেই ব্যাংকের উদ্বৃত্ত ছিল, তারা এই খুরশিদ আলমের নিয়োগের কারণে পাবলিক রাগ হইয়া বা ভীত হয়ে টাকা উঠিয়ে নিচ্ছে। এখন 10,000 কোটি টাকা চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। তাহলে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী, এই যে সালাউদ্দিন আহমেদ বলতেছে যে সে কি বল সালাউদ্দিন আহমেদ যে মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, ইসলামী ব্যাংকও ইসলাম না। মানে এই যে দুইজন মন্ত্রীর কথাবার্তা, এবং আমার মতে তারা স্পষ্ট এই ইকোনমিক খাতটাকে আবারও এসালমের হাতে তুলে দিতে চায়। এই দুজনকে আমার ঘোর সন্দেহ আছে। আপনি কি মনে করেন কিনা যে তারেক রহমান এটাকে ট্যাকেল দিতে সক্ষম? কারণ সবকিছুর উপরে কিন্তু অর্থনীতি। জোনাল ভাই, পেটে যদি ভাত থাকে তাহলে কিছু ভালো লাগে। আপনার কি মনে হয়? রাইট। আমি আপনাকে বলি, এই প্রথমে যে দুজন নিয়োগের কথা বলছেন, আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে অত্যন্ত, বিশেষ করে গভর্নর যখন নিয়োগ হয়েছে, আমি ভেহিমেন্টলি অপোজ করছি।
অত্যন্ত সিরিয়াসলি অপোজ করছি। যদিও আমি আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নাই, একসময় উনি G9 আমাদের সাথে দুই একটা মিটিং এ উনি অ্যাটেন্ড করছে। কিন্তু আমি আমার আপনি যদি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেন, আমি সিরিয়াসলি সরকারের তাকে কোনো অবস্থাতেই নিয়োগ দেওয়া এটা উচিত হয় নাই, এটা ভুল ভুল বলে আমি মনে করি। এক, তারপর একইভাবে খোরশেদ আলমকে নিয়োগ না দেওয়াই উচিত ছিল, কারণ খোরশেদ আলমের গায়েও যেহেতু আওয়ামী লীগের আমলে ডেপুটি গভর্নর ছিল। আপনি আপনি ব্যাংকে মুক্ত করবেন ভাই, যোগ্য লোকের অভাব আছে, আপনি ডক্টর দেবপ্রিয় বাবুকে দেন, না বা না, আপনাদের এমপি আছেন একজন, যোগ্য লোকের কোনো অভাব নেই। রেজা কিবরিয়াকে দেন, রেজা কিবরিয়াকে দেন। না, অনেক যোগ্য লোক। আচ্ছা, রেজা কিবরিয়া তো এমপি, সে তো সরকারি কর্মচারী দিতে পারবে না, বা আরো অনেকে আছে তো। অনেকে আছে, অনেকে আছে, আপনার অনেক। কেন ওই খোরশেদকে দিতে হবে যে ফ্যাসিবাদের আমলে ব্যাংক? হ্যাঁ, এইটা সরকারের এই নিয়োগ, এই দুইটাই অত্যন্ত মানে অগ্রহণযোগ্য, এবং আমি সমালোচনা 100 বার করব এবং করছি। সেটা আমি আপনার সাথে এখানে দ্বিমত করার কিছু নাই। আমাদের দেশের যোগ্য লোকের কোনো অভাব নাই, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বড় বড় চার্টার অ্যাকাউন্টেন্ট অনেক আছে, যাদেরকে আপনারা সবাই চিনি। আচ্ছা, এখন প্রশ্ন আসতেছে জামাতের। দেখেন, এই যে এস আলম এটারে ফোকলা করে দিছে, 80,000 কোটি টাকা শুধু এই ব্যাংক থেকে নিছে। তারপরে ওই যে আরো 5টা না 7টা ব্যাংক যে ইসলামিক গ্রুপ করছে আমাদের ইন্টারিম সরকার এর গভর্নর, ওইটার অবস্থা আরো খারাপ। ওই যে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এগুলো মিলে একটা ব্যাংক করছে না, এটার অবস্থা আরো খারাপ। সম্মিলিত ইসলামী ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক, রাইট, হ্যাঁ, সম্মিলিত ইসলামী ব্যাংক, ওখানে 5টা না 7টা ব্যাংক আছে। তো এই যে, এবং অনেক ব্যাংকের অবস্থা খারাপ। ওই দিন আমি একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের মানে প্রায় 50টা ব্যাংকের মধ্যে 40টার অবস্থায় একদম শেষ করে ফেলছে মনে করে, সবগুলা কোনো মতে উঠতেছে। এখানে স্পেশালি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ যেহেতু আসছে, আমি আপনাকে একটা কথা বলি, সরকার এবং বিরোধী দল শুড বি রেজিলিয়েন্ট। ইসলামী ব্যাংক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 থেকে শুরু করে উনার জীবদ্দশায় দেখে যেতে পারেন নাই, 1983 সালে এটা শুরু করছে। কিন্তু এইটার যে 16 জন যে উদ্যোক্তা ছিলেন বাংলাদেশি, 30% মালিক, 70% মালিক আপনি জানেন, সেই সময় ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব বাংলাদেশের সৌদি আরবের রাষ্ট্রদূতকে স্পেশালি সৌদি বাদশাহ খালেদ বলছিলেন যে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশে ইসলামিক ব্যাংক করতে চায়, আমাদের সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আমিরাতের বড় বড় ব্যাংক, আল রাজি, আবুধাবি ব্যাংক সবাই ইনভেস্ট করছে, 70% মালিকানা তাদের ছিল। এবং এই ব্যাংক ছিল বাংলাদেশের সেরা ব্যাংক, এখনো সেরা ব্যাংক, যদিও ফোকলা করে ফেলছে এই এস আলম গ্রুপ নামে শয়তানের বাচ্চাগুলা, হাসিনার দালালগুলা। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যাংকটা ধীরে ধীরে ভালো হয়ে আসতেছে, এবং এখন চেয়ারম্যান এবং এমডি নিয়োগ নিয়ে জামাত ইসলামী তীব্র প্রতিবাদ করছে, এবং এটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। কিন্তু এরপরে কিন্তু আছে, এরপরে আপনি কেন আপনার দেশের এই সেরা ব্যাংকটাকে আপনি আবার ফোকলা করতে চাচ্ছেন? ফোকলা বলতে আমি বলতে চাচ্ছি, আপনি প্রতিবাদ করছেন সেটাও ঠিক আছে, আপনি এখন টাকা উঠাচ্ছেন কেন? কি কারণে উঠাচ্ছেন? এটা কি আপনার ব্যক্তিগত, কি আপনার কোনো সমস্যা হয়েছে? এই যে নাবিল গ্রুপ নাকি যার 20,000 কোটি টাকা যে এস আলমের এজেন্ট ছিল, যে জামাতের কর্মপরিষদের সদস্য বলা হচ্ছে, সে কি আপনার এখানে আপনাদের ইন্ধন যোগাচ্ছে? সে কি টাকা তো উঠেছে সাধারণ মানুষ ভয়ে উঠাচ্ছে আর কি। না, আপনি যদি ভয়ে উঠান, সরকার টেক কেয়ার করবে, সরকার আপনার টাকা দিয়ে দিবে, কিন্তু ব্যাংকটা তো ফোকলা হয়ে যাবে। আপনি টাকা কোত্থেকে দিবেন? ছাপাইতে হবে। তো ছাপানো মানে কি? মুদ্রাস্ফীতি বাড়া। তো সরকারি দল ব্যাংক ফোকলা হয়ে যাবে, সেটা আমি বুঝবো, সরকার বুঝে না কেন? এই খোরশেদ এমন কি? সরকারেরও বোঝা উচিত, সরকারেরও বোঝা উচিত, বিরোধী দলেরও বোঝা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মিশন ভাই আমি আপনাকে বলি, হাটাজারি চট্টগ্রামের আপনি জানেন, যেখানে হেফাজতে ইসলামী ব্যাংকের আসল পাওয়ার কোথায়, আমি আপনাকে দুই একটা কথা বলি, আপনি নিশ্চয়ই জানেন, তারপর আমি বলি। হেফাজতে ইসলামকে, আমি ব্রাঞ্চের নামটা বললাম না, কয়েকশো কোটি টাকা